ঠিক আছে। তো আরগুলা কই এরা সবাই? আমি আজকে কথা হচ্ছে ফিজিক্সের হাতে গোনা 6 থেকে 7 6টা অধ্যায় আমি দাগায় দিব, মানে 6টা অধ্যায় বলবো। 6টা অধ্যায় তোমরা যদি লাস্ট মোমেন্টে আসে মানে লাস্ট মুহূর্তে আসে কমপ্লিট করো, মানে এই 6টা অধ্যায় জাস্ট কোনো স্টুডেন্ট যদি এই 6টা অধ্যায়ে পড়ে যায়, আমি আশা করতেছি 5টা সৃজনশীল কমন পাবে। 5টা সৃজনশীল মানে কমন থাকতেছে এরকম। তো আমি টপিক নিয়ে আলোচনা করব, সবাই একটু আসলে ভালো হতো। টপিক বলে দিব এবং সূত্রগুলো আমি বলে দেব। ইনশাল্লাহ আগামীকাল যে কেমিস্ট্রি ক্লাসটা হবে বা ওটা যেটা মানে পরীক্ষা সম্পর্কিত যে আলোচনা করব, মানে ওখানেও 6টা অধ্যায় কেমিস্ট্রি বলে দিব এবং টপিক সহ লিখেও দিব। তো কাল আমার ইনশাল্লাহ শরীরটা ঠিকঠাক থাকলে আমি হোয়াইট বোর্ডেও এটা করে দিব। এখন এরা কি জয়েন হয়েছে গ্রুপের গুলো, বুঝতেছি না কিছু। তো যারা সায়েন্সের আসো, হ্যাঁ, সায়েন্স এখানে তো অবশ্যই সবাই সায়েন্সের আছো, যেহেতু আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে ফিজিক্স সম্পর্কিত ক্লাসটা হচ্ছে। তো অবশ্যই এখানে সবাই সায়েন্সেরই আছো স্টুডেন্টগুলা। তো সায়েন্সের আমি কিছু মানে তোমাদের পড়া কমানোর জন্য, মানে এই কয়দিন গোছালোভাবে পড়ানোর জন্য আমি কিছু টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি, মানে তোমরা কিভাবে এই কমপ্লিট করতে পারো, মানে লাস্ট মোমেন্টে আসে যায়। তো আমি একটা জিনিস চিন্তা করছি, মানে আমার থিং থেকে বা আমার অফলাইন ব্যাচগুলো থেকে একটা জিনিস খেয়াল করছি, বা আমি ওদের যেটা বলে দিছি সেটা আমি চাচ্ছি তোমাদেরকেও বলে দিতে, যাতে বিশেষ করে এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, পাশাপাশি ইংলিশটাও আমি যদি ধরে রাখি, ইংলিশটা সহ এই 5টা সাবজেক্ট যদি শেষ করতে পারো এই কম সময়ের মধ্যে, তো এই 5টা সাবজেক্ট শেষ করতে পারলে ইনশাল্লাহ রেজাল্ট কিন্তু একটা ভালো একটা দিকে নিয়ে যাবে। কারণ মনে রাখবা এসএসসির রেজাল্টটা তোমার লাইফে অনেক, অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইফেক্ট ফেলবে। সো তোমরা কি করবা, অবশ্যই চেষ্টা করবা এসএসসি রেজাল্টটা ভালো করার জন্য। এই পরীক্ষাটা এবার এমন একটা জায়গায় পড়ছে, মানে কেমন জায়গায় পড়ছে, তোমার মনে করো হচ্ছে হলো সামনে ঈদ, ঈদের পরে পরীক্ষা, এ একটা মানে মাঝখানে পড়ে গেছে। তো এই জায়গা থেকে, তো তোমরা যারা এসএসসি আসো বিশেষ করে, তাদের একটাই রিকোয়েস্ট বলতে পারো আমি, কারণ আমি চাই ইন ফিউচার তোমাদের ভালো হোক, অবশ্যই দোয়া করি। তো এই তোমরা এই ঈদটা অ্যাটলিস্ট জীবনে একটা ঈদ যদি কম আনন্দ করা যায়, কিচ্ছু হয় না। একটা ঈদ, জাস্ট একটা ঈদ একটু কম আনন্দ করবা, কম চিল্লাচিল্লি করবা, পড়ার ভিতরে থাকবা, দেখবা যে কিচ্ছু লাইফে পরবর্তীতে অনেক ঈদ আছে, সেই চিল করতে পারবা, অনেক এনজয় করতে পারবা। বুঝতে পারছো? তো এই জন্য এই ঈদটা সবাই একটু স্যাক্রিফাইস করো। এসএসসি 25 যারা আছো বিশেষ করে, তারা ঈদটা একটু স্যাক্রিফাইস করো, পড়ার দিকে মনোযোগ হও। তো আমি কিছু ক্যালকুলেশন করে দিই তোমাদের, মানে এই কম সময় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এবং ইংরেজি, এই 5টা সাবজেক্ট এই কম সময়ে তোমরা কীভাবে রিভিশন করবা আমি সেগুলো বলে দিয়ে তারপরে আমি ফিজিক্সে চলে আসতেছি। তো গালার একটু সমস্যা, তো এই জন্য চা খাওয়া লাগতেছে। তো কিভাবে ক্যালকুলেশন করবা আমি তোমাদেরকে বলি। ধরো তোমার ঈদের জন্য 2 দিন বাদ দিলাম, 2 রাত, ঈদের দিন এবং ঈদের পরে অথবা আগের দিন মিলে 2 রাত বাদ দিলে বা 2 দিন বাদ দিলে, আর বাংলা থেকে তোমার 3 দিন, বাংলার তোমার অবশ্যই 2 থেকে 3 দিন আগে পড়বা। সেই হিসেবে আন্দাজ করে আমি যদি ধরি আজ থেকে আজকে যদি ধরি আমার হাতে 13 দিন সময় আছে, মানে ঈদের ঈদের 2 দিন বাদ দিয়ে এবং পরীক্ষা যেহেতু 10 তারিখ থেকে, তো তারপরে তোমার ধরো হচ্ছে হলো বাংলাতেও পড়তে হবে। তো অ্যাভারেজ মিলে তো তোমার বাদ দিতে হচ্ছে, তোমার ওইদিকে 3 দিন 2 দিন বাদ দাও, তাহলে আমি আমার 14 দিন অথবা 14 অথবা 13 দিন এরকম। তো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তোমরা একটু ক্যালকুলেশন করে নাও যারা আছো। তো এই 5টা সাথে কিন্তু ইংরেজি থাকতেছে, এই 5টা সাবজেক্ট কি করবা, 5টা সাবজেক্ট 13 দিনের ভিতরে শেষ করতে হবে তোমাদেরকে। 13 দিনের শেষ বলতে রিভাইজ করতে হবে, মনে রাখবা নতুন জিনিস, নতুন জিনিস পড়ার কোনো ট্রাই করবে না। অনেক টিচার আছে, অনেক ভাইয়ারা বলবে যে ভাই নতুন জিনিস, নতুন বেসিক ক্লিয়ার কর, নতুন কিছু শেখ। কোনো দরকার নেই, যে স্যারগুলো ইম্পর্টেন্স জায়গায় দিচ্ছে, যেগুলো তোমরা আগে আহ, যেগুলো আগে পড়ছো সেগুলাই তোমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবে, মানে নতুন কিছু, আমার কথা নতুন কিছু শেখার কোনো দরকার নেই, যেগুলো পড়ছো ওইগুলো নিয়েই পড়ে থাকো।
নতুন কিছু শিখতে গেলে তোমার হতাশা হবে, লাস্ট মোমেন্টে আসে দেখি হবে, আল্লাহ আমি তো কিছু পাইতেছি না, আল্লাহ আমার এটা শেষ, আমি আবার নতুন করে যদি সময় পাইতাম, আর একটা মাস যদি সময় পাইতাম আমি হয়তো ভালো কিছু করতাম। সো এটা সবারই মনে হচ্ছে, আমার মনে হয় তোমার অনেকে এটা ফেস করতেছো যে ইস আর যদি 2-1 মাস সময় পাইতাম তা আমি হয়তো এই বইটা একবারে সেই করে ফেল দিতাম। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, তো এই শেষ মুহূর্তের সাথে এই 5টা সাবজেক্ট আমরা যদি শেষ করি, তো এইভাবে তোমরা ক্যালকুলেশন করবা। আমি যদি ধরে নেই আর সব মিলে বাংলার আগে ঈদ সহ সব কিছু বাদ দিয়ে আমি যদি 13 দিন সময় ধরি, 13 দিনে তোমরা যদি 8 ঘন্টা করেও পড়তেছো, অ্যাভারেজ 13 দিনে 8 ঘন্টা করেও যদি পড়ো, তো তোমরা এখন 13 দিয়ে 8কে গুণ দিবা, যে কত ঘন্টা হয়, এই কয় ঘন্টাকে যে কয়টা সাবজেক্ট ধরো, তোমার কয়টা 5টা সাবজেক্ট ধরো, তাহলে তোমার ধরো 7 ঘন্টা বা 8 ঘন্টা করে একটা অ্যাভারেজ টাইম মেনটেন করে ভাগ করে এটা করে নিবা। তো এইভাবে ভাগ করে সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবা, তাহলে দেখতেছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি শেষ হচ্ছে। এই 13 দিনে তোমরা রিভাইজ করতে পারতেছো ক্যালকুলেশন করে। তারপরে তোমরা এখন তারপরে পরীক্ষার 2 থেকে 3 দিন আগে সুন্দর করে বাংলা ফ্রেশ মাইন্ডে বাংলা পড়া শুরু করবা। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো বা আমার আইডিতে আসো, তারা অবশ্যই সাজেশন পেয়ে গেছো। ওই সাজেশন থেকে বাংলাগুলো একটু শেষ করবা। শেষ করার পরে তো তারপরে তোমরা সুন্দর করে পরীক্ষা দেবা। পরীক্ষার সম্পর্কিত আরেকটা লাইভ আমি করব, খাতায় লেখা যায় কিভাবে কিভাবে লিখলে মার্ক পাওয়া যায়। স্যার সাজেশন হোয়াটসঅ্যাপ প্লিজ। সাজেশন যারা ভর্তি হয়েছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এটা ব্যস্ত হওয়ার কিছু নাই। তো আমি ফিজিক্স নিয়ে, যেহেতু আজকে আমার কথা ফিজিক্সের কোন 5টা বা কোন 6টা অধ্যায় পড়লে আমরা তোমার মনে করো 5টা সৃজনশীল কমন পাবো। তো আমি মেইন যে অধ্যায়টা সেটা যদি ধরি, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যদি ধরি, দ্বিতীয় অধ্যায় তোমার খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করো যারা আমার ফেসবুক থেকে সাজেশন পাইছো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো, আমাদের সাজেশন গ্রুপে, ওটা পেইড গ্রুপ আসলে, ওখানে যে সাজেশনগুলো দিছি, তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় থেকে তুমি সুন্দর করে পড়া শুরু করবা। দ্বিতীয় অধ্যায়টা তুমি সিকিউ পড়বা। তা আমি বলে দিই সিকিউর জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের রাতে পুরা সিকিউ পড়ে যাওয়া সম্ভব নয়, তো এই জন্য সিকিউ এর কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব। তো এখন গতির সমীকরণ যে ম্যাথ আছে, গতির কিন্তু 4টা সমীকরণ জানি আমরা। 4টার ভিতরে তোমরা খেয়াল করবা ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা গ নম্বরের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এটা সকল বোর্ডের জন্য, বিশেষ করে ঢাকা, রাজশাহী, দিনাজপুরের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাছাড়াও এটা সকল বোর্ডের জন্য গ নম্বর কি করে অনেক সময় ছোট ছোট ম্যাথ দেয়, অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রের অঙ্কটা মানে থিওরি থেকে যে ম্যাথগুলো আছে তোমার মনে করা হচ্ছিল সৃজনশীল টাইপের, এই ম্যাথগুলো করবা। তারপরে আমার আরেকটা সূত্র আছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই জিনিসটাই ছাত্ররা কি করে গুলায় ফেলে, মানে কোনটার কখন অ্যান্সার করবে এটা বুঝতে পারে না। তো তখন কি করে, আমি এখানে একটা টেকনিক শিখে দিই, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যখন শুধুমাত্র অতিক্রান্ত দূরত্ব লেখা থাকবে সৃজনশীলের ক্ষেত্রে, যেটা অতিক্রম করছে বা অতিক্রান্ত দূরত্ব, তখন তোমরা এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র বসায় দিবা। আর শুধু দূরত্বর কথা বললে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as বসায় দিয়ে ম্যাথগুলো করে ফেলতে পারো, সিকিউর ম্যাথগুলো। তো তাহলে এখান থেকে আমি কিন্তু গতির সমীকরণের ম্যাথগুলো, অর্থাৎ গতির সমীকরণ যে 4টা সমীকরণ আছে এইখান থেকে সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে। আরেকটা আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, গতির সমীকরণ আর পরন্ত বস্তুর ব্যাপারটা কিন্তু সেম, মোটামুটি একদম সেম। শুধুমাত্র এই উপর দিকে তুললে, মানে নিচ থেকে উপর দিকে তুললে মাইনাস আসবে সূত্রতে, আর নিচ থেকে উপর দিকে পড়লে ওখানে প্লাস আসবে। আর এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ জি আসবে। এই জির মানটা কিন্তু মুখস্থ রাখবে, অনেকেই জানে না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এককটা মুখস্থ করবা। আর তাহলে এর পরিবর্তে জি আসবে, আর দূরত্ব আর স্মরণের এস এর পরিবর্তে দূরত্ব এইচ আসবে। জাস্ট এই 2টা টাইপ যদি তোমরা করো, এই দ্বিতীয় অধ্যায় থেকে 100% সৃজনশীল কমন পাবা, এটা যে কোনো বোর্ড। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল করো। সবাই একটু সবার আইডি থেকে শেয়ার করো, যাতে সবাই একটু দেখতে পায়, বা এই লাস্ট সময়ে যদি এই ফিজিক্সের এই 5-6টা অধ্যায় পড়ে দেয়, সে সৃজনশীল 100% ইনশাল্লাহ 5টা সৃজনশীল কমন পাবে, সেটা যে কোনো বোর্ড হতে পারে। আর লাস্ট মোমেন্টে 5-6টা অধ্যায় তুমি শেষটাতে কমন মানে শেষ করতে পারবে না, এই জন্য আমি টপিকগুলো বলে দিচ্ছি, যাতে এই টপিকগুলো পড়ে তোমরা লাস্ট মোমেন্ট ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো। আমি আবার রিপিট করতেছি, দ্বিতীয় অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, এটা সকল বোর্ডের জন্যই, কিন্তু আমি যে 6টা অধ্যায় বলবো এটা সকল বোর্ডের জন্যই। তাহলে গতির সমীকরণ থেকে তুমি ম্যাথ করবা, মানে সৃজনশীল টাইপ, আর হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে করে ফেলে দিবা।
তাহলে আমার দ্বিতীয় অধ্যায় শেষ। এখন আমি আসি তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায় বিশেষ করে এমসিকিউতে আছে ভরবেগ সম্পর্কিত, পি সমান সমান এমভি। হ্যাঁ, ভরবেগ এখান থেকে আমি বলে দিব সবথেকে কোনটা ইম্পর্টেন্ট, তারপর আমি টপিক বলি। ভরবেগ এবং শক্তি সংরক্ষণশীলতার নীতি যেটা আছে ওটা পড়ে নিবা। মিলিত বেগেরটা পড়বা মিলিত হওয়ার বেগের আগে এবং পরে, অর্থাৎ মিলিত বেগ নির্ণয়ের ক্ষেত্রে সংঘর্ষের আগে এবং পরে বেগ নির্ণয়, নিউটনের দ্বিতীয় সূত্রটা এবং নিউটনের তৃতীয় সূত্র মহাকর্ষ সম্পর্কিত। আরেকটা আছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা বিশেষ করে তোমার ওই যে হচ্ছে হলো বোর্ডে বলে দেয়, ঘর্ষণ বলের অঙ্ক সবচেয়ে বেশি আছে যশোর, চট্টগ্রাম, কুমিল্লা এবং হচ্ছে হলো তোমার সিলেটে, এই চারটা বোর্ডে বিশেষ করে ঘর্ষণের অঙ্ক আছে। তো ঘর্ষণ সম্পর্কিত এটাও তোমরা দেখে নিবা। তাহলে আমি আবার বলে দিচ্ছি, তৃতীয় অধ্যায়ের তোমরা একটু লিখে নিবা, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে মিলিত বেগ সম্পর্কিত টপিক। মিলিত বেগ হওয়ার আগে গাড়িটি সংঘর্ষের আগে এবং পরে বেগ নির্ণয়, নিউটনের দ্বিতীয় সূত্র এবং ক্রিয়া প্রতিক্রিয়া, মহাকর্ষ বল এবং বল সম্পর্কিত ঘর্ষণ যেটা আছে। তো আমি এই টপিক করে তোমরা পড়বা। এই টপিকের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে তোমার মিলিত বেগ, যেটা গ নম্বরের ক্ষেত্রে গাড়ির মিলিত বেগ, অর্থাৎ ভি সমান সমান যেটা বড় ভি সমান সমান বের করতে হলো m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2, এই মিলিত বেগের এই সূত্রটা। হ্যাঁ, তো এই সূত্রটা তোমরা এই টাইপ করে নিবা সংঘর্ষের আগে পরে বেগ নির্ণয় করার ক্ষেত্রে। হ্যাঁ, আর ওই যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা অধ্যায় কিন্তু সিলেক্ট করলাম, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা। এখন আমি আসি চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি। এটার থেকে প্রায় সকল বোর্ডেই কোশ্চেন আসবে। অবশ্যই আমি 6টা অধ্যায় বলেছি, তার ভিতরে মানে এটা খুবই ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায়টা কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায় আছে। তো কাজ ক্ষমতা শক্তির যেটার অধ্যায়টা সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। ও আচ্ছা, আমি জোরে কথা বলতেছি। হ্যাঁ ভাই, বললে ভালো হয়, রেকর্ড রেখে দিলে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ রেকর্ড রাখবো। হ্যাঁ আন্টি, শেয়ার করেন। হ্যাঁ, রেকর্ড থাকবে, সমস্যা নাই। আমি কি জোরে কথা বলতেছি? আচ্ছা, যাই হোক, আমি একটু আস্তে বলার ট্রাই করতেছি এখন। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা কিন্তু সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আমি বারবার বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এখানে কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত যে ম্যাথ আছে এটা করবা। বিভব শক্তি সম্পর্কিত, এই যে একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে কোথায় বস্তুটার গতিশক্তি সমান হবে, আমি আবারও বলে দিচ্ছি, আমরা একটা বস্তুকে যখন উপর থেকে ফেলে দেই, অর্থাৎ কোথায় এর বস্তুর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। হ্যাঁ, অর্থাৎ ই সমান সমান ইপি প্লাস ইকের যে একটা ম্যাথ আছে, এটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যা বলার বাইরে, এত ইম্পর্টেন্ট যা বলার বাইরে। বিভব শক্তি এবং বস্তুর মোট স্থিতি শক্তি নির্ণয়। এখান থেকে আমি আবার বলতেছি, গ নম্বরের জন্য গ এবং ঘ নম্বরের জন্য কাজ ক্ষমতা শক্তি, অর্থাৎ বিভব শক্তি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সিকিউ এর জন্য ওইটা। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ঘ নম্বরে বারবার আসতেছে, সেটা হচ্ছে বস্তুর মোট স্থিতি শক্তি নির্ণয়, অর্থাৎ ই সমান সমান ইপি প্লাস ইকের যে অঙ্কটা আছে ওই ম্যাথ টাইপটা। ফাজলেমো করো, লাইভ ক্লাস রেকর্ড করো, পরে আমি দেখবো কিন্তু যে কি কি বলছি। হ্যাঁ, মজা বাদ দাও। আচ্ছা, তো আমি কিন্তু এখানে অলরেডি 3টা অধ্যায় সিলেক্ট করলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়। 6টা আমি বলে দিছি, আমি 6টা অধ্যায় বলবো। 6টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবে। আমি এই টপিকগুলোর ভিতরেই 5টা সৃজনশীল আসবে ইনশাল্লাহ। তার ভিতরে আমি 3টা অধ্যায় বলে দিছি, তিনটা অধ্যায়ের টপিক বলে দিছি এবং কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বলে দিছি। তবুও লাস্ট মোমেন্টে আছে, যারা শেষ মুহূর্তে জয়েন করতেছো তাদের জন্য আমি লাস্টে 2 মিনিটে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ইনশাল্লাহ, আমি ওই টপিকের উপরে ইনশাল্লাহ কাল কেমিস্ট্রি ক্লাসটা দেখবো। ইনশাল্লাহ যে টপিকগুলো দিব ওই টপিকের উপরে ক্লাস দিব, লাইভ ক্লাস। দেন দেখি, আমি ইনশাল্লাহ তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করতেছে এগুলা। এখন পঞ্চম অধ্যায়টা আমি আছি। পঞ্চম অধ্যায় সম্পর্কিত আমি কিন্তু এখানে বারবার বলতেছি, শুধুমাত্র সৃজনশীলের টপিকগুলো আমি বলতেছি এবং কোন টপিক থেকে সৃজনশীল আসবে। 6টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল কোন কোন টপিক থেকে পড়লে আমরা কমন পাবো। পঞ্চম অধ্যায়ের বস্তুর ঘনত্ব নির্ণয়, বিশেষ করে অনেক সময় খ নম্বরে আসে, আবার গ নম্বরে আসে। বস্তুর ঘনত্ব নির্ণয়,
এটা পড়বা আর্কিমিডিসের সূত্র, অর্থাৎ আর্কিমিডিসের সূত্র অর্থাৎ প্লাবতা, বস্তুটি কখন ভাসবে না ডুববে এই সম্পর্কিত যে আর্কিমিডিসের সূত্র আছে সেটা পড়বা। আর প্যাসকেলের যে সূত্র আছে, প্যাসকেল ওই যে F1/F2 যেটা আছে, মানে ওই যে পিস্টনের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত যেগুলো আছে এই টপিকটা, এখান থেকে পঞ্চম অধ্যায় থেকে দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হলো আর্কিমিডিসের সূত্র অর্থাৎ প্লবতা সম্পর্কিত, আর একটা প্যাসকেলের সূত্র অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কিত যেটা আছে সেটা। তাহলে 5 অধ্যায়ের এই দুইটা টপিক থেকে যদি কোনো স্টুডেন্ট সৃজনশীল পড়ে দেয় ইনশাল্লাহ কমন পাবে। হ্যাঁ, একদম আমি বলে দিলাম, ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে এসে দে আমার ভিডিওর সাথে মিলায় নিও। তো সপ্তম অধ্যায় আমি অলরেডি 4টা অধ্যায় বলে দিছি, 4টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ বলে দিছি সৃজনশীলের জন্য। এখন আমি চলে আসলাম সপ্তম অধ্যায়। আমি ষষ্ঠ অধ্যায় স্কিপ করছি, কারণ আমি বলেই দিছি আগেই যে আমি 6টা অধ্যায় বলবো, 5টা সৃজনশীল কমন থাকবে ইনশাল্লাহ। তো সপ্তম অধ্যায় যেটা আছে এই অধ্যায়টা অনেক স্টুডেন্ট স্কিপ করতে চায়, তা আমি বলবো এখান থেকে তোমরা সহজ কিছু ম্যাথ যদি পারো করে নিও। আমি সহজ কিছু টপিক বলে দিলাম, মানে ধরছি এখানে এই সহজ কিছু টপিক তোমরা কি করবা, সুন্দর করে পড়ে নিবা। জাস্ট সহজ যেগুলো, আমি কঠিনগুলো স্কিপ করছি, কারণ এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কঠিন মনে করি, অনেক টিচাররা কঠিন মনে করে, এটা স্কিপ করে দেয়, আমিও নিজেও স্কিপ করি, স্টুডেন্টের ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে। কিন্তু আমি এখানে আমার সাজেশনে এই অধ্যায়টা ধরছি, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন করে, প্রায় সকল বোর্ডেই প্রশ্ন করে। আমি এই জন্য সহজ কিছু টপিক থেকে এখান থেকে আমি বলে দিব, এই টপিকগুলো তোমরা পড়বা। কি কি কমেন্ট করছে? অনেকে আছে লাইভ করতেছে, ওরা দিয়ে দিবে ইনশাল্লাহ, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি আছো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে প্রতিটা অধ্যায়ের 5 থেকে 6টা সৃজনশীল আছে। হ্যাঁ, 5 থেকে 6টা বা 7টা সৃজনশীল আছে উত্তর সহ। যারা আসো ভর্তি আসো তারা অবশ্যই তো দেখতে পাবাই। এ নিপা তুমি কিন্তু কি বলতে, কই আমি আসতেছি, আমার কথা বলার ধরনই এরকম। হ্যাঁ, তোমরা লাইভটা একটু সবাই শেয়ার করো, যাতে সবাই মানে ফিজিক্স নিয়ে একটু সবারই প্রবলেম, তো এই টপিকগুলো যদি কোনো স্টুডেন্ট লাস্ট মোমেন্টে এসে পড়ে যায় আমি মনে করি সে ভালো করবে ইনশাল্লাহ, 100% আমার উপর বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আমি এখন আছি সপ্তম অধ্যায় সম্পর্কিত, আমি লাইভটা বড় করতে চাইতেছি না। সপ্তম অধ্যায় টপিক সমূহ যেটা বলতেছি সৃজনশীলের জন্য, কিন্তু সরল স্পন্দন গতি সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে, সিকিউ আছে তোমাদের বইয়ে বোর্ডের যে কয়টা, বা আমাদের যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন আছে বা আমার আইডিতে দেওয়া আছে ওগুলা করে নিবা। তরঙ্গ শব্দ এবং তরঙ্গের বৈশিষ্ট্য, আবারও বলছি সরল স্পন্দন গতি সৃজনশীলের জন্য, সরল স্পন্দন গতি থেকে ম্যাথগুলা করবা, এবং তরঙ্গের ক্ষেত্রে একটা করবা, এবং শব্দ তরঙ্গের যে বৈশিষ্ট্য আছে একটা থিওরি, এটা গ এবং ঘ নম্বরে আছে বৈশিষ্ট্যগুলো লিখতে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। তো এটা তোমরা একটু পড়ে নিবা। তাহলে আমি দ্বিতীয় অধ্যায় বলছি, তৃতীয় অধ্যায় বলছি, চতুর্থ বলছি, পঞ্চম বলছি এবং ষষ্ঠ বলছি। এখন তোমরা চাইলে কেউ, আমি 7 অধ্যায়টা ধরতে চাইতাম না, আমি তবুও ধরলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, যাদের কঠিন মনে হবে তারা স্কিপ করবা। তো এখন 8 অধ্যায়টা এটা মনে করো অটো প্রশ্ন আসেই প্রায় সকল বোর্ডে, 8 অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। তাহলে 8 অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। 8 অধ্যায় থেকে তোমরা কোশ্চেনগুলো পড়বা, কি ধরনের সিকিউগুলা সলভ করবা সেটা আমি বলে দিই। প্রতিবিম্ব এটা একটা উত্তল অবতল দর্পণের প্রতিবিম্ব বস্তুর আকার, অর্থাৎ বস্তুটি অবাস্তব হবে, ছোট হবে না লম্বা হবে এই সম্পর্কিত। প্রতিবিম্বের প্রকৃতি যেটা বললাম, প্রতিবিম্বের প্রকৃতি বলতে বস্তুটি কত দূরে আছে এবং বস্তুটির আকার কেমন হবে, মানে ছোট না বড় হবে, খর্বিত এরকম, আর বাস্তব না অবাস্তব হবে এইটা। আর ফোকাস দূরত্ব নির্ণয়, অর্থাৎ ওই যে একটা সূত্র আছে 1/f = 1/u + 1/b, এই টাইপের ম্যাথ গণবার আসবে, আমি বলে দিলাম, তোমরা নির্দ্বিধায় এই সূত্রের ম্যাথটা করবা। আর হচ্ছে হলো ওই যে একটা বস্তুকে দর্পণের এতটুকু মিটারের দূরত্বে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে, ছোট হবে না বড় হবে, এই টাইপের করবা। জাস্ট 8 অধ্যায় থেকে এই 2টা থেকে 3টা জিনিস পড়লেই হয়ে যাচ্ছে। আর একটু অনেক বোর্ডে আছে যারা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে থাকে খ নম্বরের ক্ষেত্রে অনেক সময়, বা ঘ নম্বরে দিয়ে থাকে নিরাপদ ড্রাইভিং, যেটাকে বলা হয় নিরাপদ ড্রাইভিং, পাহাড়ি রাস্তার বাঘ যেটা বলা হয়, এই টাইপ থেকে 8 অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পড়ে রাখবা। এখন লাস্ট যেটা বলবো আমি
এখানে 6টার জায়গায় 7টা বললাম এই কারণেই, 7টা আমার অধ্যায় হয়ে যাচ্ছে। সপ্তম অধ্যায় অনেকেই চাইলে স্কিপ করতে পারো। এখন 11 অধ্যায়, এই টাইপ যেটা আমি এই 11 অধ্যায়ে তোমরা, আমি লাস্ট এই 11 অধ্যায় বলেই আমি আমার মানে এই কটা অধ্যায় বললেই তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। আমি এতটুকু আমার উপর বিশ্বাস রাখো, 5টা সৃজনশীল কমন পাবা, লিখতে পারবা। তো 11 অধ্যায় যেটা আছে চলবিদ্যুৎ, হ্যাঁ এটা কিন্তু কোশ্চেন আসবে, এটা সকল বোর্ডে ধরে নাও কোশ্চেন আসছে, এটা আসবেই। হ্যাঁ, তো এই টপিক থেকে আমি কিছু তোমাদের টপিক বলে দিই যেটা থেকে সৃজনশীল আসবে, মানে সৃজনশীল প্রতিবারই আসবেই। ওমের সূত্র, ওমের যে সূত্র আছে রোধ নির্ণয়, ও ওমের সূত্র রোধ নির্ণয় করবা। শ্রেণী এবং সমান্তরাল বর্তনী, শ্রেণী সমান্তরাল বর্তনী নির্ণয়, বর্তনীর তুল্য রোধ নির্ণয় এবং বিভব পার্থক্য নির্ণয়। এই কয়টা জিনিস পড়লেই হচ্ছে। এই অধ্যায়ের টপিকগুলো আমি আবার বলে দিচ্ছি। 11 অধ্যায়ের ওমের সূত্র রোধ নির্ণয় এবং শ্রেণী সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় এবং বিভব পার্থক্য নির্ণয়। তাহলে এই কয়টা টপিক 11 অধ্যায় থেকে পড়লে তোমরা সৃজনশীল মোটামুটি আমি আশা করতেছি অ্যান্সার পেয়ে যাবা। আমি 11 অধ্যায় আবার বলতেছি। ওমের সূত্র থেকে রোধ নির্ণয়, শ্রেণী ও সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় এবং বিভব পার্থক্য নির্ণয়, এই কয়টা টপিক পড়লেই ইনশাল্লাহ কমন থাকবে সৃজনশীল। তা আমি এখানে 7টা অধ্যায় কিন্তু বলে দিছি, মানে যারা ফিজিক্সের টোটালি একদম দুর্বল তারা এখান থেকে তরঙ্গর অধ্যায়টা স্কিপ করে 6টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল কমন থাকবে। আর যারা চাপমুক্ত থাকতে চাও, একদম যাকে বলা হয় চাপমুক্ত রিল্যাক্স থাকতে চাও, তারা তো পড়বাই, সম্পূর্ণ অধ্যায় পড়বা, ইভেন চাইলে আরও বেশি বেশি অধ্যায় পড়বা। হ্যাঁ আফরিন, আমি 11 অধ্যায় বলে দিছি তো। হ্যাঁ, বিদ্যুৎ বিল নির্ণয় পড়া যায়, ওটাও পড়ে রাখি, ওটা আমি এখানে ধরি নাই। যেহেতু বলছো বিদ্যুতের বিল নির্ণয়ের ক্ষেত্রে মানে ইউনিট খরচ নির্ণয়টা একটু সবাই একটু করে নিও এটাও। তো আমি এখন অধ্যায়গুলো বলে দিচ্ছি, 6টা অধ্যায় বলে দিব। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং 11 অধ্যায়। এই 6টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল কমন থাকবে। এখন এটা মনে করো যারা ফিজিক্সের দুর্বল তাদের জন্য, মানে চাপমুক্তভাবে মোটামুটি পড়ে যাবে। আর যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য প্রথম অধ্যায়ের ভানিয়ার স্কেল, ভানিয়ার ধ্রুবক নির্ণয়টা পড়বা, ভানিয়ার স্কেল এবং ভানিয়ার ধ্রুবক নির্ণয়টা পড়বা। আর 10 অধ্যায়ের যেটা আছে কুলম্ব অর্থাৎ এফ সমান সমান Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার, এই সূত্রের অঙ্কগুলো পড়বা। এবং 12 অধ্যায় যেটা আছে তোমার ওই যে এনপি ইপি নির্ণয় অর্থাৎ ট্রান্সফরমারের এই টাইপটা শুধু পড়বা। এই টাইপটা পড়লেই আশা করতেছি তোমরা, মানে যারা এক্সট্রা পড়তে চাচ্ছ, আমি এক্সট্রা যারা পড়তে চাচ্ছ তাদের জন্য আমি কিন্তু বলে দিলাম 1 অধ্যায়ের ভানিয়ার স্কেল অর্থাৎ ভানিয়ার ধ্রুবক যেটা নির্ণয় আছে বিসি নির্ণয়টা, ওটা 11 অধ্যায়ের মানে 1 অধ্যায়ের জন্য পড়তেছ। আর হচ্ছে হলো যেটা 10 অধ্যায়ের জন্য আছে ওই যে কুলম্ব বল নির্ণয় আছে না, এফ সমান সমান Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, এখান থেকে কখনো আর স্কোয়ার নির্ণয় করতে বলে, কখনো কিউ নির্ণয় করতে বলে, এই সূত্র থেকে এই টাইপের সিকিউ বা ম্যাথগুলো করবা। এবং লাস্ট যেটা 12 অধ্যায় আছে সেটা ওই যে ইপি এনপি মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে আছে, এই টাইপের সৃজনশীলগুলো পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাচ্ছে। এবং আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা তো সৃজনশীলগুলো পাইতেছো, ওখানে সবগুলো সৃজনশীল গোছালোভাবে দেওয়া আছে। তো ওই সৃজনশীলগুলো পড়লেই উত্তর সহ পড়লে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। ফিজিক্স অনেক কঠিন, যারা এখন দেখতে পারতেছো না তারা এই যে সব টপিক 5-6টা অধ্যায়ের টপিক এখানে দেওয়া আছে, তোমরা এই কয়টা অধ্যায়ের টপিক পড়লেই ইনশাল্লাহ মনে হয় না ফিজিক্সে আমার এত 5-6-7 বছরের এক্সপিরিয়েন্স, তো আমি আশা করতেছি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন যদি কারো সমস্যা হয়ে থাকে তারা একটু আমাকে বলো, ফিজিক্সের পার্সোনালি যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোন কোন টপিক সমস্যা। হ্যাঁ, হুমায়ুন কবির সপ্তম অধ্যায়ে আরেকবার বলেন। ঠিক আছে, আমি সপ্তম অধ্যায় বলবো। হায়ার ম্যাথ বিষয়ে একদিন ক্লাস নেন, ইনশাল্লাহ নিব। কিরে জিম দেখা যায় না কেন? সবাই দেখতে পাচ্তেছে, তুমি দেখতে পাচ্তেছো না? স্যার আমি তো 3-4-5 পারি না, স্কিপ করতে চাইলে কিভাবে কি করবো একটু বলবেন? আমি কি এখন 3-4, শোনো আমি শুরুতে একটা কথা বলছি, তোমরা নতুন করে কোনো অধ্যায় শুরু করে না, বুঝছো? নতুন করে কোনো অধ্যায় শুরু করলে হবে কি, তোমরা ওই জিনিসটা পাইতেছো না, পারতেছো না, তোমরা ডিপ্রেশনে চলে যাবে। আল্লাহ, আমি যদি আর 2 মাস সময় পাইতাম, 1 মাস সময় পাইতাম, তাহলে আমার ভালো হইতো, আমি
ভালো হইতো আমার জন্য, আমি আবার নতুন করে শুরু করতে পারতাম। তো একটা ডিপ্রেশনে চলে যাবা, অথবা মনে হবে ইস আমি আল্লাহ কিচ্ছু পারতেছি না, এরকম করে হতাশায় চলে যাবা। তো তখন নতুন করে শুরু করার কারণে তুমি সত্যি একবারে পিছিয়ে পড়ে যাবা। সো আমার কথা যে নতুন করে কিচ্ছু শুরু করার দরকার নাই। যেগুলা পড়ছো অথবা কেউ তো অন্তত 7-8টা অধ্যায় পড়ছো, ওই 7 অধ্যায়ে বারবার রিভিশন করো। আর যারা শেষ আছে তারা লাস্ট মোমেন্টে আমাদের এই যে 5-6টা অধ্যায় পড়ে যেতে পারো, 6টা অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন থাকবে। আর কারো কোনো প্রশ্ন? কেমিস্ট্রি সাজেশন কিভাবে পাবো? কেমিস্ট্রি সাজেশন আমার আইডিতে দেওয়া আছে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশন মানে সিকিউ প্লাস এমসিকিউ প্লাস উত্তর সহ দেওয়া আছে, ওইটাও নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমার আইডিতেও সাজেশন দেওয়া আছে, শুধুমাত্র ওখানে অ্যান্সার দেওয়া নাই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্সার দেওয়া আছে, প্লাস ওখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক অ্যান্সার দেওয়া আছে। কিন্তু আইডির সপ্তম অধ্যায় বলবো তো একটু, আবার বলেন তুমি আবার এগুলো বলতেছো। আচ্ছা সমস্যা নাই, আমি বলবো। তোমাদের ফিজিক্স সম্পর্কিত কোনো যদি কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে পারো। ফিজিক্স অনেক ইজি, এটাতে মার্ক তোলা অনেক সহজ। হাতে গোনা 6টা বা 7টা অধ্যায় যদি পড়ে যাও তোমরা, 5টা সৃজনশীলের অ্যান্সার তুলতে পারবা, 5টা সৃজনশীল কমন পাবো, 5টা সৃজনশীল কমন পালে A+ মনে করো। আর যদি এমসিকিউ ঠিকঠাক করতে পারো, ফিজিক্সের কোশ্চেনগুলো অনেক ছোট হয়, মার্ক পাওয়া অনেক সহজ হয়। হ্যাঁ, মোটামুটি গ নাম্বারগুলো ছোট ছোট সূত্রের অঙ্ক থাকে, ঘ নাম্বার একটু ক্রিটিক্যাল থাকে, একটু বেশি বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমরা বলতেছো 5 অধ্যায় একবার বলতে, 7 অধ্যায় একবার বলতে, একজন বলতেছো 8 অধ্যায় একবার বলতে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ বলে দিব। উম্মে মোহাম্মদ স্যার, এমসিকিউর জন্য কি সব অধ্যায় পড়া লাগবে? এমসিকিউর জন্য সব অধ্যায় পড়া লাগবে, পাশাপাশি বোর্ডের এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। 5 অধ্যায়টা আবার বলবো? হ্যাঁ ঠিক আছে বলবো। জাহানারা বেগম স্যার, হ্যাঁ বলো। 5 অধ্যায়, হ্যাঁ 5 অধ্যায় বলবো রে। আসফিয়া আদিতা, সেদিন তো বলেই দিলাম তোমাদেরকে। কেমিস্ট্রি সাজেশন কি হয়েছে? কেমিস্ট্রি সাজেশনের সিলেট বোর্ড ফিজিক্স কোশ্চেন লাগবে। আমি প্রশ্ন দিতে পারবো না, আমার দ্বারা প্রশ্ন আমি কেন কারো, আমার ক্ষমতা নেই, যার ক্ষমতা আছে তোমার কথা বলো। প্রশ্ন দেওয়ার আমি তো সেই দিন বলেই দিচ্ছি, প্রশ্ন কেউ দিতে পারবে না। ওটা অনেকেই দিচ্ছে, এই যে টাকা টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে আইডিতে। এরকম করলে যারা দিতে চায় দাও, দিয়ে টাকা দিয়ে আইডিতে ব্লক খাও। প্রশ্ন কেউ দিতে পারে? ওইলে বাজে টেনশন বাদ দিয়ে তোমরা বোর্ড বই পড়ো, বোর্ডের প্রশ্নগুলো সলভ করো। স্যার সাজেশন, কেমিস্ট্রি সাজেশন আমি আইডিতে খুঁজছি বাট পাচ্ছি না। কেন পাচ্ছ না? আইডিতে তো দেওয়া আছে, টপিক দেওয়া আছে তো কেমিস্ট্রির, একটু নিচের দিকে হয়তো দেওয়া আছে। হ্যাঁ, বোর্ডেরগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, আমি যে টপিকগুলো বলে দিলাম এই টপিকগুলো থেকে যদি বেশি বেশি তোমরা প্র্যাকটিস করো, আমার মনে হয় না তোমরা ইনশাল্লাহ কোনো কিছুতে আটকিবা। আমি যে অধ্যায়গুলো বললাম, দিনাজপুর বোর্ড, আমার সাজেশন সকল বোর্ডের জন্য সেম প্রযোজ্য, সকল বোর্ডের জন্য প্রযোজ্য। তারপরেও আমাকে পার্সোনালি যদি কেউ বলতে চাও আমার কথা, আমার স্টুডেন্টের জন্য আমি সবসময় ফ্রি। সেটা আমার অফলাইনের স্টুডেন্ট হোক, অনলাইনের স্টুডেন্ট, এবং ফ্রি যেগুলো স্টুডেন্ট আছে আমার আইডিতে তাদের জন্য প্রযোজ্য। যখন ইচ্ছা যখন মন চায় আমাকে কল দিবা, আমি ফ্রি থাকলে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সবগুলো অ্যান্সার দেওয়ার। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমাদের ওই যে আমার আইডিতে গিয়ে দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু দেখো। হ্যাঁ, ওগুলা পড়লেই হবে। আর আমার আইডিগুলো দেখলে হবে। 3-4 অধ্যায়। তোমরা তো আবার আমাকে রিপিট করতে বলতেছো, বলো তো আমি আবার সবগুলো রিপিট করবো? তুমি বললে 3, 2, 3, 4, আরেকজন বলছে 5, 6, 7, তাই আমাকে তো সবগুলোই রিপিট করতে হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে অধ্যায়গুলো বলি, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি লাস্ট বার বলতেছি, একটু মনোযোগ দিয়ে সবাই একটু দেখো। দ্বিতীয় অধ্যায়ের গতির সমীকরণ থেকে পড়বা, পরন্ত বস্তুর সূত্র থেকে পড়বা গাণিতিক সমস্যাগুলো, এবং গতির যে লেখচিত্র আছে ওটা একটু দেখে নিবা। তৃতীয় অধ্যায় থেকে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতার এবং মিলিত বেগ সম্পর্কিত, অর্থাৎ মিলিত হওয়ার আগে এবং পরে বেগ নির্ণয়, এবং নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া মহাকর্ষ বল সম্পর্কিত এবং ঘর্ষণের। চতুর্থ অধ্যায় যেটা আছে কাজ ক্ষমতা শক্তি, কাজ ও শক্তি বিভব শক্তি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলা।
এবং বস্তুর মোট স্থিতিশক্তি নির্ণয়, অর্থাৎ ই সমান সমান ইকে প্লাস ইপি। নেটের এত প্রবলেম রে, আর বইল না। তাহলে আমি চতুর্থ অধ্যায় বললাম। এখন পঞ্চম অধ্যায় আছে বস্তুর ঘনত্ব এবং আর্কিমিডিসের সূত্র নির্ণয়, অর্থাৎ প্লবতা, বস্তুটি কখন ভাসবে না ডুববে সেই সম্পর্কিত অঙ্কগুলো, আর প্যাসকেলের সূত্র, অর্থাৎ পিস্টনের ক্ষেত্রফল নির্ণয়, পিস্টনের বল নির্ণয়, এই টাইপেরগুলো। 7 অধ্যায় থেকে সরল স্পন্দন, গতি, তরঙ্গ এবং শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো পড়বা। 8 অধ্যায় থেকে প্রতিবিম্ব, উত্তল দর্পণের প্রতিবিম্বর বস্তুর আকার এবং প্রাকৃতি সম্পর্কে, অর্থাৎ বস্তুটি ছোট না বড় হবে না খাটো হবে এই সম্পর্কিত, এবং ফোকাস দূরত্ব নির্ণয়, অর্থাৎ 1/f = 1/u + 1/v, এই টাইপ ম্যাথগুলো গ নাম্বার আমি কিন্তু বলে দিচ্ছি আসবে। এবং ঘ নাম্বার আসবে 8 অধ্যায় থেকে বস্তুটি ছোট হবে বড় হবে, বাস্তব না অবাস্তব হবে এই সম্পর্কিত। এবং 11 অধ্যায় যেটা আছে ওমের সূত্র, রোধ নির্ণয়, শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয়, এবং ওই যে বিদ্যুতের ইউনিট খরচ নির্ণয়। জাস্ট এই কটা অধ্যায় পড়লেই হবে। আমি অধ্যায়গুলো আবার বলে দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা, হ্যাঁ, অষ্টম অধ্যায় পড়বা এবং 11 অধ্যায় পড়বা। এই 6টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল কমন থাকবে। যারা এক্সট্রা পড়তে চাও তারা 7 অধ্যায় পড়বা। 7 অধ্যায়ের টপিক আমি বলে দিচ্ছি, 1 অধ্যায়ের টপিক বলে দিচ্ছি। যারা এক্সট্রা পড়তে চাও শুধু এটা তাদের জন্য, যারা মানে ফিজিক্স ভালো পারো, প্রথম অধ্যায়ের ওই যে ভানিয়ার দ্রব্য অর্থাৎ ভিসি নির্ণয়ের যে সৃজনশীলগুলো আছে ওইটা পড়বা। 10 অধ্যায়ের যেটা পড়বা সেটা হলো ওই যে কুলম্ব নির্ণয়, F = Q1 Q2/d², এখান থেকে কিউ নির্ণয় করা, কখনো আর নির্ণয় করতে বলে, কখনো এফ নির্ণয় করতে বলে, এই সম্পর্কিত অঙ্ক। এবং 12 অধ্যায়ে গিয়ে তোমরা ওই যে এনপি, ইপি, আইপি যে অঙ্কগুলো আছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে, এইগুলা পড়লেই হচ্ছে। আমি মনে করতেছি না আর আমাকে বলতে হচ্ছে, তোমাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি আসি তোমাদের। এখন শুধুমাত্র আমি আর এই অধ্যায়গুলো বলবো না, এই অধ্যায়ের বাইরে তোমাদের ফিজিক্স সম্পর্কিত, ফিজিক্স নিয়ে, যেহেতু আমি ফিজিক্সের আজকে ক্লাসটা করতেছি, ফিজিক্স নিয়ে লাইভ করতেছি, ফিজিক্স সম্পর্কিত তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আর কেমিস্ট্রির ক্লাসটা কাল 9:30টায় হবে, এবং হোয়াইট বোর্ডে আমি টপিক সহ একবার আলোচনা করে দিব ইনশাল্লাহ। আর কতক্ষণ? তোমার কি ভালো না লাগলে তুমি বের হয়ে যাইতে পারো। আমার কাছে যে শিট আছে এটার পিক হোয়াটসঅ্যাপে পিডিএফ করে আমি অনেক আগেই দিয়ে দিছি, তোমরা পাইছো। ফিজিক্স শর্ট সাজেশনের যে একটা হোয়াটসঅ্যাপ পিডিএফ দিয়ে দিছি, হ্যাঁ। এই সিদ্ধাতুল মুনতা কি বলো? স্যার আইসিটি সাজেশন কিছু পাই না, আইডিতে আইসিটি সাজেশনের রিলস ভিডিও দিয়ে দিছি, একটু দেখো। জীববিজ্ঞানটা সাজেশন ওইভাবে দেওয়া হয় নাই, ইনশাল্লাহ কাল হয়তো আমি বোর্ড কোশ্চেনের সাজেশন দিয়ে দিব সৃজনশীলের। অন্য কোনো ক্লাস দিব, ইংরেজি এবং বাংলা ক্লাস দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। কালকে আমি শিডিউল ঠিক করবো। মানে জাস্ট আমাদের এই ক্লাসগুলোর মূল অর্থ হচ্ছে, কোনো আমার কথা অত মেধাবী যারা নর্মালাইজ প্রিপারেশনের মধ্যে দিয়েছে তারা আমাদের ক্লাসগুলো দেখে যদি বই এইগুলা পড়ে যদি পরীক্ষা দিতে যায় ইনশাল্লাহ ভালো করবে। এই জাস্ট তারা আমাদের ক্লাসগুলো দেখুক, তারা উপকৃত হোক, আমার কথা এটা। ভাই কেমিস্ট্রির, হ্যাঁ ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে করার চেষ্টা করব, কারণ আমার হাতে আমি চাই তোমরা ভালো কিছু করো, এই জন্য তোমাদেরকে নিয়ে আমার প্ল্যান। ফিজিক্স এমসিকিউ সম্পর্কিত আমি একটু কথা বলি। অনেক টিচার এই জিনিসগুলো বা অনেক স্টুডেন্টরা এই জিনিস, অনেক বড় ভাইয়ারা এই জিনিসগুলো ভুল করে। মানে এই যে ম্যাথের অনেক টিচার আছে ফিজিক্সে ম্যাথের সৃজনশীলের ওই যে ম্যাথ যে অঙ্কগুলো আছে ওই ম্যাথ অঙ্কগুলো এমসিকিউ এর মতো করে ঢালাও করে দেয়। মনে রাখবা বোর্ড বইয়ের থিওরি থেকে 15টা এমসিকিউ আসবে, অর্থাৎ বোর্ড বই রিডিং করে গেলে এই যে বোর্ড বইটা প্রতিটা অধ্যায়ের এই যে বোর্ড বই, এই বোর্ড বইটা রিডিং করে গেলে তুমি 15টা এমসিকিউ কমন পাচ্ছ। আর 10টা এমসিকিউ যে টিচারের কাছে পড়ছো ম্যাথ যে করাইছে
সেই টিচার ওই ম্যাথ টাইপ, ধরো তোমার ত্বরণ বের করতে বলতেছে, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এইরকম, বা এফ সমান সমান এম এ, অর্থাৎ র সমান সমান এম ভি ঘনত্বের নয়, এইরকম টাইপের ম্যাথ আসবে তোমার হচ্ছে হলো 10টা এমসিকিউ এর ক্ষেত্রে। এবং বোর্ড পোর্শনও, এবং এই যে বোর্ড বই থেকে সিকিউ মানে এমসিকিউ আসবে 14টা, থিওরিটিক্যাল 14টা আসবে, এবং ম্যাথ আসবে 14টা থেকে 15টা আসবে, এবং ম্যাথ আসবে তোমার হচ্ছে 10টা, এই 25টা এমসিকিউ আসবে। সো বোর্ড বই তোমরা বেশি বেশি রিডিং পড়ো, আমি বারবার বলতেছি বোর্ড বই থেকে রিডিং না বলে এমসিকিউ তোমরা 14 থেকে 15টা মিস করে যাবা। এই জন্য বোর্ড বই বেশি বেশি রিডিং পড়ো, বোর্ডের এমসিকিউগুলো বেশি বেশি পড়ো, ইভেন যে টিচারগুলো পড়ছো, যার কাছে পড়ছো, ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো। 1 2 7 8 11, হ্যাঁ, যার যে টিচার যেভাবে দিছে, যে কোনো একটা টিচারকে ফলো করো, সবগুলো কি গুলায় ফেলো না। আমার বইয়ে মুজিব আছে? কিরে, আমি তো খেয়াল করি নাই। কি আছে তো, কি হয়েছে, বই আছে, আগের বই, এগুলা না, বই তো আর স্টিকার মারতে পারবো না। স্যার ক খ মনে থাকে না, কি করব স্যার, ক খ মনে থাকে না, ওই পড়াটা সুন্দর করে বসবা, বসে এরকম করে পড়বা, পড়ে মুখস্থ লিখবা, 2-3 বার মুখস্থ লিখবা, তারপরে এরকম করে আবার ঘুমানোর আগে ওই জিনিসগুলো রিপিট করবা, তাহলেই মনে থাকবে। তারপরেও অনেক সময় পরীক্ষার আগে হয় কি, আমরা অনেক প্রিপারেশন নেই, অনেকগুলো সাব টেনশন থাকে, তো পড়ার পরে আমাদের মনে থাকে না, মনে হয় আল্লাহ আমি তো কিছু পারতেছি না, এরকম হাইপার হয়ে যাও তোমরা। এরকম হাইপার হওয়ার কিছুই নাই। পরীক্ষার আগের দিন সুন্দর করে নামাজ এই জন্যই আমার এই কাশি, আমি অসুস্থ থাকার কারণে আমি ওই হোয়াইট বোর্ডে ক্লাসটা নিতে পারতেছি না, বুঝছো। কখন মনে থাকে না, কি করবা সেটা তো বলে দিলাম। পরীক্ষার আগে সুন্দর করে নামাজ কালাম পড়ে যাবা, পরীক্ষার খাতায় বিসমিল্লাহ বলে লেখা শুরু করবা, দেখবা যে ইনশাল্লাহ সুন্দর করে সব মনে পড়তেছে। হ্যাঁ, তো আমার এই টপিকগুলা সুন্দর করে তোমরা পড়ো, এর বাইরে আমি আশা করতেছি কোশ্চেন আসবে না। আসবে অবশ্যই, যেহেতু 7টা সৃজনশীল করবে, তো এই 6টা অধ্যায় পড়লে আমি আশা করতেছি সকল বোর্ডের জন্য 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা। তো এই টপিকগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। আর বারবার আমি একটা কথা বলতেছি, লাস্ট মোমেন্টের সাথে নতুন কিছু পড়ার চেষ্টা করো না। যে যে স্যারের কাছেই পড়ছো বা যে স্যারগুলো দেখে দিছে, ওই সৃজনশীলগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, বেসিক ক্লিয়ার করার চেষ্টা করো না। আরও শুরুতে একটা রুটিন বলে দিছি, টাইম বলে দিছি, যে কীভাবে ভাগ করে নিয়ে এই 12 থেকে 13 দিনের মধ্যে 5টা সাবজেক্ট রিভাইজ করবা, শেষ করবা, ওইভাবে পড়ো। আমিও দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য তোমরাও দোয়া করো। একটু রুটিন মাফিক পড়ো, ঈদটা না হয়তো এবার একটু স্যাক্রিফাইস করো, পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি বিশ্বাস করি তোমরা পারবা, তোমাদেরকে পারতে হবে। হ্যাঁ, আমি একটা আইডিতে, আমার যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে, বলছিলাম একটা, ওই যে কেন পড়বি, নিজের মা বাবা, নিজের ফ্যামিলি, এদের কথা চিন্তা করে হলেও তোমাদেরকে পড়তে হবে। নিজের জন্য না পড়ো, মা বাবা ভাই বোন এদের সম্মান রক্ষাতে, এদের ভালো রাখার জন্য অ্যাটলিস্ট পড়ো। এসএসসি রেজাল্টটা জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো। তো পড়ো, ওই এখন সময় নষ্ট না করে ঈদ প্ল্যান, ঈদ শপিং, জীবনে বেঁচে থাকলে ভালো কেরিয়ার হইলে ইনশাল্লাহ অনেক ঈদের শপিং করতে পারবা, অনেক ঘোরাঘুরি করতে পারবা। সানজিদা রহমান, তোমার কথার কি অ্যান্সার দিচ্ছি না বলো তো। স্যার বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে সাজেশন আছে? হ্যাঁ, সাজেশন অর্ধেক আইডিতে মনে হয় দেওয়া আছে, আর কিছু সাজেশন এমসিকিউ মনে হয় আজকে আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। আসলে পিডিএফ আকারে আইডিতে দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি আমি আবারও বলতেছি, আই রিপিট, আমার ওখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, আমার আইডির সাজেশনগুলো তোমরা পড়লেই হচ্ছে, কোনো জোর নাই। আর যদি কেউ ভর্তি হতে চাও তাইলে আমাকে বইলো, ইনশাল্লাহ ভর্তি হইও। তো এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। কেউ যদি আমার আইডির সাজেশনগুলো পড়ে, ইনশাল্লাহ একবারে সেম, কোনো সমস্যা নেই। সানজিদা, তুমি কি কোশ্চেন করছিলা সেটা একটু আবার বলো। স্যার ভূগোল কোন কোন অধ্যায়ে পড়বো? ভূগোলের অধ্যায়ের টপিক আমি দিয়ে দিছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আইডিতে মনে হয় দিয়ে দিছি। নিপা রানী, কি বলছো রে তুমি, কি বলছো? জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং জ্যামিতির লাইভ ভিডিও চাইতেছি। জেনারেল ম্যাথ, জ্যামিতির, আচ্ছা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সানজিদা, তুমি তো আমাদের মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাই না, ওই অঙ্কগুলো কইরো, বুঝছো। আর কি, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? প্রশ্ন যদি থাকে বলো, ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কিত।
হ্যাঁ, বায়োলজি ক্লাস দিব। বায়োলজি, কেমিস্ট্রি কালকে 9:30 থেকে কেমিস্ট্রি নেওয়া হলে ইনশাল্লাহ বায়োলজির টপিকও আমি বলে দিব। বায়োলজিরও 6-7টা অধ্যায়, 6টা বা 7টা অধ্যায় বাঁচবো। ওই 6-7টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল কমন আসবে ইনশাল্লাহ। তো আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ তোমরা সামনে অনেক পড়ালেখা করতে হবে তোমাদেরকে, লাইফে থেকে সময় নষ্ট করতে চাচ্ছি না আমিও। তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা রইলো। কালকে লাইভ ক্লাসটা কইরো কেমিস্ট্রির ইনশাল্লাহ। আমার শরীরটা সুস্থ থাকলে, কাশি তো আমি বেশি কথাই বলতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করব হোয়াইট বোর্ডে যে একটা টপিক বলবো সেই টপিকের একটু ধারণা দিয়ে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব সর্বোচ্চ। তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। আমি চাই, দোয়া করি তোমাদের জন্য, তোমরা অনেক ভালো রেজাল্ট করো, কারণ এসএসসি রেজাল্টটা জীবনে বারবার বলতেছি অনেক অনেক ক্যারি করবে। স্যার কি প্রশ্ন করবো, অ্যান্সার তো না। তুমি কি প্রশ্ন করছো আবার করো তো, আবার করো, আমি একটু এখন শুনতেছি, বলো। হ্যাঁ, আমি তো বলছি রে নিপা, বায়োলজি ক্লাস দিব। বায়োলজি ক্লাস তোমার হলো কেমিস্ট্রি শেষ হলে ইনশাল্লাহ বায়োলজিটা দিয়ে দিব। কেমিস্ট্রির মেইন বুক যদি ভালো মতো পড়ি তাহলে তো এমসিকিউ কমন পাবো ইনশাল্লাহ। মেইন বই যদি ভালো করে পড়ো, একবার সেইভাবে পড়ো, 25টা এমসিকিউ কমন পাবা। 25টা এমসিকিউ কমন পাবো যদি বইগুলো বিক্রিয়া টিক্রিয়া সব ভালো করে পড়ো, 25টাই কমন পাবা। কালকে কেমিস্ট্রি সম্পর্কিত আমি বলে দিব, কেমিস্ট্রি কোন কোন অধ্যায় পড়লে তোমরা 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা, সেই সম্পর্কিত কালকে 9:30টায় লাইভে এসে বলে দিব। আমি তো বলছি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের জন্য লাইভ ক্লাসের আমি একটা ব্যবস্থা করব। আমি বললাম তো ইনশাল্লাহ ব্যবস্থা করব। আগে কেমিস্ট্রিটা দিব, বায়োলজিটা দিব, পাশাপাশি এরই ফাঁকে ফাঁকে বাংলা এবং ইংলিশটা দিয়ে দিব। রাকিবুল হাসান ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। আঙ্কিত দেবনাথ, এই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হতে হলে আমাদের আইডিতে ভিজিট করো। আমার আইডিতে ভিজিট করে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ইনবক্সে মেসেজ করো, মেসেজ করে বলে রাখো, পরে আমি ফ্রি হয়ে দেখবো নি, দেখে আমি তোমাকে রুলসগুলো বলে দিব নি, বা আমার আইডিতেই রুলস দেওয়া আছে। এমসিকিউ এর জন্য সব অধ্যায় পড়তে হবে, এমসিকিউ এর জন্য সব অধ্যায় রিডিং করতে হবে। কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে বলা মুশকিল। এমসিকিউ এর জন্য তারপরে আমরা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বলে দিতে পারি এরকম, কিন্তু আসলে এমসিকিউ এর জন্য সব অধ্যায় আমি মনে করি পড়া উচিত। বিশেষ করে তোমরা 23-24 বোর্ডের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা এমসিকিউ এর জন্য। 23-24 বোর্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা এবং বোর্ড বই রিডিং করবা। আমি তোমাদেরকে এমসিকিউ ভালো করার একটা টেকনিক শিখে দিই। হয়তো লাস্ট সময়ে কাজে দিবে, কিন্তু সময় কম, ওইভাবে পড়তে অনেক সময়ের ব্যাপার। তো যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায় রিডিং করবা, সেই অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। আমি আবার বলতেছি, ধরো প্রথম অধ্যায় পড়তেছো, প্রথম অধ্যায় রিডিং পড়লা, পুরো অধ্যায়টা রিডিং পড়লা, ওই অধ্যায় থেকে টেস্ট পেপার হোক, সাপ্লিমেন্ট হোক, গাইড হোক, বোর্ডের প্রশ্ন এমসিকিউগুলো সলভ করবা 23 এবং 24 গুলা। তাহলেই দেখবা তোমার এমসিকিউ একদম একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। ফিজিক্স 5 অধ্যায়, এমন আর একটা অধ্যায় বলেন। আমি তো ওইটা বলে দিছি রে, কেউ যদি এই 6টা অধ্যায় বাদ দিয়ে অন্যগুলোও পড়তে পারে, তোমার 9 অধ্যায় থেকে কোন মানে 10 অধ্যায় থেকে কোন টপিকটা পড়লে হয়ে যাবে, 12 অধ্যায় থেকে কোন টপিকটা পড়লে হয়ে যাবে, 1 অধ্যায় থেকে কোন টপিকটা পড়লে হয়ে যাবে, আমি দিছি। ক্লাসটা রেকর্ড হিসাবে থাকবে, তোমরা যাদের সমস্যা আছে তাই চাইলে একবার দেখে নিতে পারো। বায়োলজি শুধু বই পড়লেই হবে কমন আসবে? বায়োলজি বোর্ড বই বেশি বেশি রিডিং পড়লে কমন পাবা, পাশাপাশি বোর্ডের সিকিউগুলো সলভ করো বায়োলজি সম্পর্কিত। ইনশাল্লাহ সোমবার না হলেও মঙ্গলবারে বায়োলজির যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যে টপিকগুলো পড়লে হয়ে যায়, আমি এরকম একটা ভিডিও দিয়ে দিব। পরীক্ষার আগের রাতের এমসিকিউ, হ্যাঁ এটা পরীক্ষার আগের রাতের এমসিকিউ বাছাই করছি, ইভেন এই যেগুলো দিচ্ছি আজকে হয়তো বাংলাদেশ বিশ্ব পরীক্ষার এমসিকিউ আমি দিয়ে দিব। তো ওগুলা পড়ো, বুঝছো, ওগুলা বেশি বেশি প্র্যাকটিস করো, আমি তো দাগায় দিচ্ছি তোমাদেরকে। আমি এমসিকিউর জন্য স্কুল কলেজের যদি সময় পাও, যদি আগে থেকে পড়ে থাকো রিভাইজ করার ক্ষেত্রে, তাইলে স্কুল কলেজের গুলা পড়ো। যদি নতুন করে শুরু করতে চাও, স্কুল কলেজের গুলা পড়ার দরকার নাই। যে অধ্যায় শুরু করবা সেই অধ্যায়টা পড়বা। ওই অধ্যায়ের বোর্ড কোশ্চেন 23 এবং 24, চাইলে 22, তোমার যদি সময় থাকে তুমি সবগুলো বোর্ডই পড়তে পারো। কিন্তু যদি সময় কম থাকে, 23-24 এবং বোর্ড বইয়ের
বোর্ড বই রিডিং করে 23-24-এর প্রশ্নগুলো এমসিকিউ সলভ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার কতই পাস? 33 করে পাস। আলাদা আলাদা পাস করতে হবে, একটাতে পাস করলে হবে না, ইংরেজিতে আলাদা আলাদা পাস করতে হবে। ইংরেজির সাজেশন তো আমার আইডিতে দিয়ে দিছি, ওইগুলা পড়ে নাও ইনশাল্লাহ। এ আমার ইনবক্সে মেসেজ দেওয়া যাচ্ছে না, রিপ্লাই কইরেন। মেসেজ দিছি, রিপ্লাই, হ্যাঁ ইনশাল্লাহ রিপ্লাই করব। তো আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা এই অধ্যায়গুলো পড়ো। ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া কইরো। প্রিপারেশন নাও, ভালো একটা প্রিপারেশন নাও, যাতে পরীক্ষায় ভালো কিছু হতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।